সারাটা দিন মেয়ে নিয়ে ঘুরে বেড়ানো উড়নচণ্ডী এবং একেবারে দায়িত্বজ্ঞানহীন ছেলে বিক্রম জীবনটা তার ফুর্তি করেই কেটে যাচ্ছিল। তবে হঠাৎই একদিন অ্যাক্সিডেন্টে তার বেস্ট ফ্রেন্ড এবং তার স্ত্রীর মৃত্যু হলে তাদের 2 বছরের বাচ্চার দায়িত্ব এসে পড়ে বিক্রম এবং প্রীতি নামের এক মেয়ের উপর। একে তো তারা দুজনেই ছিল অপরিচিত, তার উপর তাদের সবকিছু ছিল একেবারে আলাদা। তাই তো এই বাচ্চা সামলাতে গিয়ে তাদেরকে রীতিমতো হিমশিম খেতে হয়। এখন এটাই দেখার পালা যে দুজন মিলে কিভাবে এই ছোট্ট বাচ্চাকে সামলায়, আর কিভাবেই বা বিক্রমের মতো মানুষ শুধুমাত্র এই বাচ্চার জন্য হয়ে ওঠে একজন দায়িত্ববান পুরুষ। চলুন সেটাই দেখে আসা যাক। গল্পের শুরুতেই আমাদেরকে একটি পাহাড়ে ঘেরা বাড়ি দেখানো হয়। সেই বাড়িতে থাকা দম্পতি তখন তাদের একমাত্র ছেলে বিক্রমের জন্মদিন উপলক্ষে অনেক আয়োজন করে এবং আশেপাশের বাচ্চাদের এই আয়োজনে ডেকে আনে। বিক্রমের মা বিক্রমকে কল করতে নেয়। বিক্রম তো তখন লন্ডনে ছিল, তো তারা কল করবে তার আগেই দেখানো হয় যে এইদিকে লন্ডন এয়ারপোর্টে দাঁড়িয়ে বিক্রমের বন্ধু অনুরাগ তাকে কল করতে থাকে। তাকে দেখে অনেক বেশি চিন্তিত মনে হচ্ছিল। তখনই আমরা বিক্রমকে দেখতে পাই। সে তখন স্মিতা নামের এক সুন্দরীকে পটানোতে ব্যস্ত, কিন্তু এর কয়েকদিন পরেই স্মিতার বিয়ে, তাই সে বিক্রমকে মোটেই পাত্তা দিচ্ছিল না। তখনই তার বাবা মা তাকে জন্মদিনে উইশ করার জন্য কল করে। বিক্রম তো তাদেরকে বলে যে সে ব্যস্ত আছে, এটা বলেই সে কল কেটে দেয়। তখন ছেলের এমন আচরণ দেখে তো তার মা অনেক বেশি কষ্ট পায়। এটা দেখে বিক্রমের বাবা তো বিক্রমের মার মন ভালো করার জন্য সেখানে আসা সব বাচ্চাদের নিয়ে কেক কাটে আর বেশ এনজয় করতে থাকে। তো তখনই দেখানো হয় যে এদিকে অনুরাগ বিক্রমকে কল করে এবং তাকে বলে যে আজ তার জন্মদিন, সে তার সাথে দেখা করতে চেয়েছিল, কিন্তু আজ তাকে আর তার ওয়াইফ পল্লবীকে আর্জেন্টলি ইন্ডিয়া যেতে হবে, কারণ পল্লবীর বেস্ট ফ্রেন্ডের এঙ্গেজমেন্ট। তো এটা বলেই অনুরাগ তাকে উইশ করতে যাবে, কিন্তু তার আগেই বিক্রম খুবই বিরক্ত হয়ে কল কেটে দেয়। হোক, এর পরই দেখানো হয় যে পরদিন সকালে বিক্রমের ঘুম ভাঙে। সে তখন স্মিতার সাথেই ছিল, তাকে পটিয়ে ঠিকই তার সাথে রাত কাটায় সে। তো তার ঘুম ভাঙে কলের আওয়াজে। তার কাছে অনুরাগের কল আসতে থাকে, কিন্তু সে কল ধরলেই একজন পুলিশ অফিসার কথা বলতে থাকে এবং তাকে বলে যে ফোনটি যার, সে এবং তার ওয়াইফের আজ অনেক ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে, তাদের অবস্থা খুবই ক্রিটিক্যাল। তাই বিক্রম যেন তাড়াতাড়ি করে ইন্ডিয়া চলে আসে। বিক্রম তো তখন তার একমাত্র বেস্ট ফ্রেন্ডের অ্যাক্সিডেন্টের কথা শুনে আর মোটেও দেরি করে না, সেখান থেকে দ্রুত এয়ারপোর্টে চলে যায় এবং ফার্স্ট ফ্লাইট নিয়ে সেখান থেকে ইন্ডিয়া ব্যাক করতে থাকে। রাস্তায় তো তার মন অনেক বেশি খারাপ ছিল, আর তখনই সে অনুরাগের সাথে আগে কাটানো সময়গুলোর কথা মনে করতে থাকে। আসলে অনুরাগের কোনো পরিবার ছিল না, কলেজ লাইফেই তার বিক্রমের সাথে দেখা হয় এবং তারা বেস্ট ফ্রেন্ড হয়ে ওঠে। অনুরাগের ফ্যামিলি বলতে বিক্রমই ছিল। এসব কথা ভাবতে ভাবতেই বিক্রম ইন্ডিয়া চলে আসে। এরপর সে তাড়াতাড়ি করে হাসপাতালে পৌঁছায়। সেখানে তার বাবাকে চুপ থাকতে দেখে বিক্রম তো কিছু একটা আন্দাজ পায়, আর তাই হয়। বিক্রম ওপরে গিয়ে দেখে যে সে আসতে অনেক বেশি দেরি করে ফেলেছে। অলরেডি অনুরাগ এবং পল্লবী মারা গেছে। বিক্রম তো তখন একেবারে বাকরুদ্ধ হয়ে পড়ে, তার বুকের মধ্যে অনেক বেশি কষ্ট হতে থাকে। তখনই সেখানে তার কাছে তার বাবা আসে এবং তাকে একদিকে ইশারা করে তাকাতে বলে। তখনই আমরা সেখানে অনুরাগ এবং পল্লবীর বাচ্চা খুশিকে দেখতে পাই। বিক্রম তো তখন খুশির কাছে যায়, কিন্তু তার কান্না দেখে সে আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারে না। কিন্তু যখন সে বেরিয়ে আসবে তখনই খুশি তার হাত ধরে নেয়। এইটুকু একটা বাচ্চার এত কষ্ট দেখে বিক্রম তখন খুব কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে সে বাইরে বেরিয়ে আসে। এরপর সে যখন ড্রিঙ্ক করতে করতে হাঁটতে থাকে তখনই বিয়ের জামা কাপড় পরা একটি মেয়ে দৌড়ে সেদিকে আসে। তখনই বিক্রমের সাথে তার ধাক্কা লেগে যায়। সেই সময় বিক্রম দেখে যে মেয়েটি কাঁদতে কাঁদতে অনুরাগ এবং পল্লবীর লাশ যেখানে রাখা সেই রুমে চলে যায়। আসলে এই মেয়েটি হলো পল্লবীর বেস্ট ফ্রেন্ড প্রীতি, যার আজ এঙ্গেজমেন্ট ছিল এবং সেই অনুষ্ঠান অ্যাটেন্ড করার জন্যই অনুরাগ এবং পল্লবী লন্ডন থেকে ইন্ডিয়া এসেছিল। তো দেখা যায় প্রীতি তখন সেখানে গিয়ে তাদের লাশের পাশে দাঁড়িয়ে অনেক বেশি কান্না করতে থাকে। এর মাঝেই সেখানে খুশিকে দেখতে পেয়ে সে তার কাছে যায়, কিন্তু খুশি যেন কষ্ট না পায় এজন্য সে তার নিজের চোখের পানি মুছে নেয়। খুশিও তখন কি বুঝে যেন নিজের চোখ নিজেই মুছে নেয়। এরপর যখন প্রীতি তার কোলে করে খুশিকে নিয়ে বের হয় তখন বিক্রম তাকে অবাক হয়ে দেখতে থাকে। এরপর দিনই দেখানো হয় বিক্রমের বাবা এবং প্রীতি কাউন্সিলিং অফিসে আসে। তখন কাউন্সিলর মহেন্দ্র বলতে থাকে যে খুশির দায়িত্ব নেওয়ার জন্য কাউকে প্রয়োজন। তো মহেন্দ্র তখন সেখান থেকে প্রীতি এবং বিক্রমকে একসাথে দেখে, আর বিক্রমের বাবাকে বলে যে তার ছেলেও তো লন্ডন থেকে মাস্টার্স করছে, তাই তার কাছে খুশিকে তাদের কাছে রাখার একটি উপায় আছে, আর তা হলো বিক্রম এবং প্রীতিকে মিলে 4 মাসের জন্য অনুরাগের বাসায় থাকতে হবে আর খুশির দেখাশোনা করতে হবে। তাই সে বিক্রমের বাবাকে বলে
হয় সে প্রীতি এবং বিক্রমকে এটা করতে রাজি করাক, না হলে খুশির নানা নানিকে রাজি করাক। তো তখন বিক্রমের বাবা যখন বিক্রমের কাছে গিয়ে এই কথা জানায়, তখন তো বিক্রম যেন আকাশ থেকে পড়ে। সে তার বাবাকে বলে যে তার দ্বারা বাচ্চা সামলানো একেবারেই অসম্ভব, সেটা 4 থেকে 5 মাসের জন্য হলেও সে পারবে না। তার বাবা তখন তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে তো তার কোনো কথাই শোনে না। এদিকে তখন প্রীতিকে দেখানো হয়, তার বাবা মা তাকে বলতে থাকে যে সে কেন এভাবে একটি বাচ্চার দায়িত্ব নিতে যাচ্ছে, আর তাছাড়া তার বিয়ে সামনে, আর এর মধ্যে সে একা একটা দেশে গিয়ে থাকবে এবং সেখানে গিয়ে একটি ছেলের সাথে এক বাসায় থাকবে। এটা শুনে তার শ্বশুর বাড়ির লোকেরাই বা কি বলবে। তখন প্রীতি তাদেরকে বলে যে তারা যেন তার শ্বশুর বাড়ির লোকেদেরকে একটু বুঝিয়ে দেয় সে কোনোভাবেই খুশিকে একা ছাড়বে না। তো এরপরই সে এই বিষয়ে বিক্রমের সাথে কথা বলতে যায়, কিন্তু বিক্রম তখন তাকে বলে যে সে এখন এই বিষয়টা প্র্যাকটিক্যালি ভাবছে, কিন্তু প্রীতি আবেগের বশেই সিদ্ধান্ত নিচ্ছে। তো প্রীতি তখন তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু বিক্রম তো তার কোনো কথাই শুনতে চায় না। এরপরই দেখানো হয় সেখানে প্রীতির কাছে তার বাবা আসে। সে তার বাবাকে বলে যে তার চিন্তার কোনো কারণ নেই, সে তাকে এটা ওয়াদা করছে যে খুশির বিষয়টার জন্য তার ফিয়ন্সেকে সে রাজি করিয়েই নিবে। এদিকে তখন বিক্রম তার সিদ্ধান্তে অটুট ছিল। তখন তার বাবা তাকে একটা কথাই বলে যে সে কি চায়, যে অনুরাগের বাবা মা যেমন তাকে ছেড়ে দিয়েছিল ঠিক তেমন অবস্থা খুশিরও হোক। এই কথা শুনে তখন বিক্রম চুপ হয়ে যায়, আর সে এবার খুশির দেখাশোনা করতে রাজি হয়। তো পরদিনই তারা দুজন মিলে কাউন্সিলর মহেন্দ্রর কাছে যায় এবং খুশিকে অ্যাডপ্ট করে নেওয়ার জন্য লিগ্যাল পেপারে সাইন করে। তখন মহেন্দ্র তাদেরকে বলে যে তাদের উপর কিন্তু অনেক বড় একটি দায়িত্ব এসে পড়েছে, আর একটি বাচ্চার খেয়াল রাখা কিন্তু অতটাও সহজ না যতটা তারা মনে করছে। তো তারা যেন খুশির ভালো করে খেয়াল রাখে, আর যদি এর মধ্যে কোনো সমস্যা হয় তাহলে ইউকে সরকার খুশিকে কোনো অনাথ আশ্রমে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। প্রীতি তো তখন নিশ্চিন্তে সাইন করে আর খুশির কাছে চলে যায়, কিন্তু বিক্রমের জন্য সাইন করা অনেক কষ্টের হয়ে যাচ্ছিল। সে তখন তার বাবাকে বলতে থাকে যে সে এত ভালো বাবা হয়েও তাকে মানুষ করতে হাঁপিয়ে গেছে, তাহলে তার মতো এত অগোছালো এবং দায়িত্ববোধহীন মানুষ কিভাবে একটা বাচ্চার খেয়াল রাখবে। তখন তার বাবা তাকে বলে যে তারও তো ভাবার দরকার নেই, সে এখন তাড়াতাড়ি সাইন করুক। তো বিক্রমেরও তখন আর করার কিচ্ছু ছিল না, তাই সে সেখানে সাইন করে দেয়। এরপরই দেখানো হয় তারা তিনজন মিলে ইউকে যেতে থাকে। তখন প্রীতি দেখে যে বিক্রম তো প্লেনের মধ্যে এয়ার হোস্টেসদের সাথে ফ্লার্ট করছে। এটা দেখেই তো প্রীতি বিক্রমের চরিত্র সম্পর্কেও জেনে যায়। যাক, তো এরপরই তারা লন্ডনে ল্যান্ড করে অনুরাগদের বাসায় আসে। সেখানে এসে তো খুশি অনেক বেশি খুশি হয়ে যায়। সে বাসার মধ্যে দৌড়ে গিয়ে সেখানে তার বাবা মাকে খুঁজতে থাকে, কিন্তু এই অবুঝ শিশুটা তো জানতোই না যে তার বাবা মাকে আর সে কখনোই দেখতে পাবে না। তখনই প্রীতি খুশির কাছে যায় আর তাকে খেলনা দিয়ে তার মন ঘোরানোর চেষ্টা করতে থাকে। অন্যদিকে তখন বিক্রমকে দেখানো হয় সে তো সেখানে গিয়ে একটা রুমে তার আর অনুরাগের অনেকগুলো ছবি দেখতে পায়। আসলে অনুরাগ বিক্রমের জন্যই এই ঘরটা তার ছবি দিয়ে সাজিয়ে রেখেছিল। এটা দেখে সে অনেক ইমোশনাল হয়ে যায়। তখনই তাদের আর একজন বন্ধু বিক্রমকে বলতে থাকে যে সে খুশিকে না চিনলেও খুশি তাকে তার জন্ম থেকেই চেনে। তো এটা শুনে বিক্রম বলে যে খুশির বাবা মা যদি তাকে তার ছবি দেখিয়ে এটা বলতো যে এই লোকটা হলো একটা রাক্ষস, তাহলে খুশি কখনোই তার সাথে থাকতে চাইতো না আর সে ঝামেলা থেকে বেঁচে যেত। তো এর কিছুক্ষণ পরেই বিক্রম ছাদে হাওয়া খাওয়ার জন্য যায়, কিন্তু সেখানে গিয়ে পাশের বাসার দিকে তাকাতেই সেখানে সেই স্মিতাকে দেখতে পায়। তাকে দেখেই তো তার সেই দিনের কথা মনে পড়ে যখন সেই স্মিতার বাসা থেকে অনুরাগের অ্যাক্সিডেন্টের কথা জেনে বের হয়েছিল। তখনই স্মিতা তাকে বলেছিল সে যেন মেইন গেট দিয়ে বের না হয়, কিন্তু তবুও বিক্রম তাড়াহুড়ো করে সেখান থেকে গেলে তার বাড়ির লোকজন তাকে দেখে ফেলে। আর এটা নিয়ে তো স্মিতা বিক্রমের উপর অনেক বেশি রেগেছিল। বিক্রম এসব নিয়ে ভাবছিল, তখনই প্রীতি এসে তাকে বাজারের লিস্ট দিয়ে দেয় আর তাকে বাজার করে আনতে বলে। তাকে সে আরো জানায় যে কাল তারা অনুরাগের এখানকার বন্ধু বান্ধবদের জন্য ছোট করে একটা শ্রাদ্ধের আয়োজন করবে। বিক্রম তখন স্মিতার ভয়ে তাড়াতাড়ি করে সেই লিস্ট নিয়ে বের হয়ে যায়, কিন্তু এরপরই দেখানো হয় যে সে বাজার করার বদলে তার বন্ধুকে নিয়ে রাত পর্যন্ত ঘুরে বেড়ায় এবং অনেক ড্রিঙ্কও করে। এরপরই সে রাতে মাতাল হয়ে নাচতে নাচতে বাসায় আসে। প্রীতি তো তার উপর অনেক বেশি রেগে যায় এবং তাকে বলে যে সে বাজার করতে না পারলে তাকে বলতে পারতো। তো তখনই সেখানে বিক্রমের বন্ধু বিশাল বাজার নিয়ে আসে। প্রীতি তখন তাকে ধন্যবাদ জানায়। সেও তখন মাতাল অবস্থায় একটি ব্যাগ ফেলে দেয়। তাদের এই মাতলামি দেখে তো প্রীতি খুব বেশি বিরক্ত হয়ে যায়। এর পরদিনই দেখানো হয় যে অনুরাগ আর পল্লবীর শ্রাদ্ধতে সবাই একে একে আসতে থাকে। তখনই সেখানে একটি লোক এসে বিক্রম আর প্রীতির সাথে দেখা করে এবং তাদেরকে বলে যে সে হলো অনুরাগের রেস্টুরেন্টের বিজনেস পার্টনার। এরপরই সে তাদেরকে বলতে থাকে যে মানুষ অনেক বেশি ভালো কাজ করলে হয়তো তাদের মতো বন্ধু পায়, তারা যেটা তাদের বন্ধুর জন্য করছে তা সচরাচর কেউ করতে পারে না। এরপরই সে বিক্রমকে বলে যে সে যেন একদিন সময় করে তার রেস্টুরেন্টে আসে, রেস্টুরেন্ট নিয়ে তার বিক্রমের সাথে কিছু কথা আছে। তো এরপরই দেখানো হয় রাতের বেলা প্রোগ্রাম
শেষ হয়ে গেলে প্রীতি বিক্রমকে বলে যে তার সাথে তার কিছু কথা আছে। সে বলে যে তার জব হলো সকাল 8টা থেকে বিকেল 6টা পর্যন্ত, তো এই সময়ে বিক্রমের কি কোনো কাজ আছে? বিক্রম তখন বলতে থাকে যে তার সব কাজ তো আসলে রাতের সময়, তখন সে বিভিন্ন ক্লাবে গিয়ে মেয়েদেরকে পটাতো, এছাড়া বাকি সময়গুলোতে সে ফ্রি আছে। প্রীতি এসব শুনে তাকে বলে যে তাহলে বিকেল পর্যন্ত বিক্রম খুশির খেয়াল রাখবে, এরপর অফিস থেকে এসে প্রীতি খুশির খেয়াল রাখবে। বিক্রম এতে রাজি হয়ে যায়। দৃশ্য চলে যায় পরদিন সকালে। ঘুম থেকে উঠে এসে বিক্রম দেখে যে প্রীতি খাবার বানাচ্ছে এবং খুশি বসে খেলা করছে। তো সবাই তখন কাজের প্রেসারে থাকলেও বিক্রমের তো কোনোই প্রেসার থাকে না, কারণ তার তো কোনো কাজই নেই। যাক, তো এরপরই প্রীতি তার কাজের জন্য বেরিয়ে যাওয়ার আগে বিক্রমকে বলে যে সে খুশির খাওয়ার জন্য খাবার বানিয়ে রেখেছে, বিক্রম যেন তাকে একটু খাইয়ে দেয়। তখন বিক্রম তাকে বলে যে সে খুশিকে নিয়ে একটু বেশিই চিন্তা করছে। তখন প্রীতি তাকে বলে যে সে আসলে বিক্রমকে নিয়ে চিন্তায় আছে, কারণ তার দায়িত্ব জ্ঞান খুব কম। যাক, তো এরপরে প্রীতি সেখান থেকে চলে যায়। বিক্রম তো খুবই অপমানিত হয় আর খুশিকে বলে যে তারা এখন নিজেদের মতো মজা করবে। তো এরপরই তারা পুতুল নিয়ে খেলতে থাকে, কিন্তু একটু পরেই আবার বিক্রম চিপস নিয়ে বসে পড়ে। এরপর আমাদেরকে দেখানো হয় প্রীতি সারাদিন তার অফিসে অনেক কাজ করতে থাকে। অন্যদিকে দেখানো হয় হঠাৎ করেই খুশি অনেক কান্না করতে শুরু করে। বিক্রম তো অস্থির হয়ে তার কাছে যায় এবং তার কি হয়েছে সেটা বোঝার চেষ্টা করে, কিন্তু না, খুশি তো তার কান্নাই থামায় না, আর বিক্রমও বুঝতে পারে না তার কি হয়েছে। যাক, এরপরই তারা দুজন ক্লান্ত হয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে। তো প্রীতি বিকেলবেলা বাসায় আসলে দেখে পুরো বাড়ি একদম এলোমেলো করে রাখা, আর এক কোনায় খুশি এবং বিক্রম ঘুমিয়ে আছে। তো প্রীতি আসলে বিক্রমের ঘুম ভেঙে যায়। সে তো নাচতে নাচতে বাইরে চলে যায়। এরপর রাতে যখন সে বাসায় আসে তখনও সে খুশিকে কাঁদতে দেখে। প্রীতি তখন তার কাছে এসে বলে যে সে তাকে কি খাইয়েছে যে খুশি এখনো কান্না করছে। বিক্রম তাকে বলে যে তার বানানো শাকসবজি খুশি একদমই খেতে চাচ্ছিল না, এই জন্য সে তাকে চিপস এবং বিস্কুট খাইয়েছে। এই কথা শুনেই তো প্রীতি বিক্রমের উপর অনেক বেশি রেগে যায় এবং তাকে বলে যে এত ছোট একটা বাচ্চাকে সে এইসব খাবার কিভাবে খেতে দিল। তখন বিক্রম তাকে বলে যে তার উপর এত চিৎকার চেঁচামেচি না করে গুগলে সার্চ করলেই তো হয়। তো তার এরকম গা ছাড়া ভাব দেখে প্রীতি অনেক বেশি বিরক্ত হয়। এরপরই তারা দুজন না পারতে খুশিকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার তাদের সামনেই খুশির চেক আপ করে এবং খুশির কাছে জিজ্ঞেস করে যে তার কি পেটে ব্যথা আছে। খুশি তখন মাথা নেড়ে হ্যাঁ জানায়। প্রীতি ডাক্তারকে বলতে থাকে যে খুশির জন্য যে খাবার বানিয়ে রেখেছিল সে, বিক্রম যদি তাকে তাই খাওয়াতো তাহলে এমনটা কখনোই হতো না। তখন ডাক্তার তাকে বলে যে সে খুশির জন্য কি খাবার বানিয়ে রেখে গিয়েছিল। খুশি বলে সে তার জন্য সেদ্ধ করা শাকসবজি রেখে গিয়েছিল। ডাক্তার তখন হতাশ হয়ে বলে যে এইটুকু বাচ্চাকে শাকসবজিও খেতে দেওয়া যাবে না, তাকে এখন লিকুইড খাবার খাওয়াতে হবে। তো এরপরই সে তাদের কাছে জানতে চায় যে তারা কয়দিন হলো খুশির দায়িত্ব নিয়েছে। প্রীতি জানায় যে এই তো 3 দিন হলো। তখন ডাক্তার বলে যে এই 3 দিনের মধ্যে তারা একদিনও খুশিকে গোসল করায়নি, তাছাড়া তার ডাইপারটাও চেঞ্জ করেনি। তো এটা শুনেই তো প্রীতি বিক্রমের দিকে তাকায় এবং তাকে বলে যে তাকে না সে খুশিকে গোসল করানোর কথা বলে গেল, সে কেন তাকে গোসল করায়নি। তো এভাবেই তো তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। তখনই ডাক্তার তাদের কোনো মতে থামায় আর বলে যে এরপর থেকে যেন তারা খুশি ঠিক করে খেয়াল রাখে, আর তার পেটে ব্যথার জন্য সে এখন ওষুধ লিখে দিচ্ছে। যদি কালকে বিকালেও পেটে ব্যথা থাকে তাহলে তারা যেন খুশিকে আবারও তার কাছে নিয়ে আসে। তো প্রেসক্রিপশন নিয়ে প্রীতি আর বিক্রম আবারও ঝগড়া শুরু করে এবং এই ঝগড়ার মধ্যে তারা সেখানে খুশিকে না নিয়েই চলে যেতে থাকে। তখন ডাক্তার তাদেরকে ডেকে বলে যে তারা তো বাচ্চাকেই ভুলে রেখে চলে যাচ্ছে। প্রীতি তখন আবারও ব্যাক করে আর দ্রুত খুশিকে নিয়ে যায়। তখন ডাক্তার তো হতাশ হয়ে ভাবতে থাকে না জানি এই বাচ্চাটির কপালে কি আছে। তো এর পরদিনই দেখানো হয় যে প্রীতি অফিসে গেলে বিক্রম খুশির খেয়াল রাখতে থাকে, কিন্তু এর মাঝে যখন সে একটু খাবার খেতে যাবে তখনই সে অদ্ভুত গন্ধ পায়, আর গন্ধ পেয়েই সে খুশিকে তুলে নিয়ে তাড়াতাড়ি করে বাথরুমে যায়, অর্থাৎ সে পটি করে দিয়েছিল। এরপরই সে কোনোভাবে খুশির ডাইপার চেঞ্জ করে, কিন্তু এরপর থেকে যখনই সে কোনো কিছু খেতে বসে তখনই খুশি এসে তাকে তার ডাইপার চেঞ্জ করে দেওয়ার জন্য বলে। বিক্রম তো এটা করতে করতে খুবই ক্লান্ত হয়ে যায়। এরপর সে বিকালে প্রীতিকে কল করে এবং তাকে জিজ্ঞেস করে সে কখন আসবে। প্রীতি তাকে বলে যে আজ তার বাসায় ফিরতে লেট হবে, তাই সে যেন 7টার সময় খুশিকে নিয়ে ডাক্তারের কাছে চলে যায়। বিক্রম তো তখন উবার নিয়ে খুশির সাথে ডাক্তারের কাছে যেতে থাকে। তখনই পথে তার বাবা তাকে কল করলে বিক্রম তাকে বলতে থাকে যে সে নিজে 2 দিন পর পর গোসল করে, আর এদিকে আজ খুশিকে তার 20 বার গোসল করাতে হয়েছে, সে এগুলো আর করতে পারছে না।
তখন তার বাবা তাকে বলে যে সে আজ খুশির নানা নানির সাথে দেখা করেছে এবং তাদের সাথে খুশির ব্যাপারে কথাও বলেছে। খুশির নানা তো এখনো রেগে আছে, কিন্তু তার নানি খুশির জন্য অনেক চিন্তিত, তাই সে তাকে তাদের নাম্বার পাঠিয়ে দিচ্ছে, সে যেন তাদের সাথে খুশির বিষয় নিয়ে আর একটু ভালো করে কথা বলে নেয়। এটা শুনেই তো বিক্রম অনেক বেশি খুশি হয়ে যায় এবং তার বাবাকে তাড়াতাড়ি করে তাদের নাম্বার পাঠিয়ে দিতে বলে। এরপরই সে হাসপাতালে পৌঁছে সবার আগে খুশির নানিকে কল করে। খুশির নানি তো তখন ভয়তে তাড়াতাড়ি বাইরে আসে বিক্রমের সাথে কথা বলার জন্য, কারণ হুট করেই খুশির নানা জেগে যেতে পারে। তো সে বিক্রমের কাছে জিজ্ঞেস করে যে তার নাতনি এখন কেমন আছে। ঠিক তখনই বিক্রমের অ্যাক্টিং শুরু হয়ে যায়। সে তাকে বলতে থাকে যে কি আর বলবো, একটা বাপ মা মরা বাচ্চা আর কিভাবেই বা ভালো থাকবে, তাছাড়া খুশি তো অনেক বেশি অসুস্থ, তাকে সে এখন ডাক্তারের কাছে নিয়ে এসেছে, ডাক্তার তাকে এখন বড় বড় ইনজেকশন দিচ্ছে। তো সে যখন এগুলো বলছিল তখন সেখানে ডাক্তার খুশিকে নিয়ে এসে তার কথা শুনে তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে যে এই লোক কত বড় ঢপবাজ। তো এরপরই বিক্রম খুশি কান্না করছে এটা বলে দ্রুত কল কেটে পেছনে ফেরে। তখন ডাক্তার তাকে বলে যে তার অভিনয় দেখে তো তার মুখে অস্কার ছুঁড়ে মারতে ইচ্ছা করছে। তো এরপরই সে খুশিকে তার কাছে দেয় এবং বলে যে আসলে খুশির জ্বর হয়েছিল, তাকে ওষুধ লিখে দিয়েছে সে, এগুলো খাওয়ালেই সে সুস্থ হয়ে যাবে। তো এরপরই বিক্রম খুশিকে নিয়ে বের হয়ে একটা ট্যাক্সি ঠিক করে, তার মধ্যে সে খুশিকে বসিয়ে দেয়। কিন্তু ঠিক তখনই সেখানে একজন সুন্দরী বিদেশি মেয়েকে দেখলে সে তো তার সাথে ফ্লার্ট করতে শুরু করে দেয়। তখন সেখানে প্রীতি আসে এবং খুশি কোথায় সেটা জিজ্ঞেস করে। বিক্রম তখন তাকে বলে যে এই তো খুশি তার পাশের ট্যাক্সিতেই আছে, কিন্তু যখন সে পেছনে ফেরে তখন দেখে যে সেই ট্যাক্সিওয়ালা তো খুশিকে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছে। এটা দেখেই তো তারা তখন অনেক বেশি ঘাবড়ে যায় আর পাশে একটি গাড়ি পেলে সেই গাড়ি নিয়ে ট্যাক্সি ফলো করতে থাকে। এদিকে তখন ওই ট্যাক্সি ড্রাইভারকে দেখানো হয়, সে তার বসকে কল করে বলে যে বাচ্চাটাকে তারা পেয়ে গেছে। তখনই আমাদেরকে তার বসকে দেখানো হয়, সে আর কেউ না বরং অনুরাগের রেস্টুরেন্টের বিজনেস পার্টনার জোসেফ ছিল, যে কিনা সেই দিন অনুরাগ এবং পল্লবীর সাথে গিয়েছিল। তো সে তার লোককে বলে যে তারা যেন এখন খুশিকে মেরে ফেলে, সে নিশ্চয়ই এটা রেস্টুরেন্টের সম্পূর্ণ মালিক হওয়ার জন্য করছিল। তো সেই লোকেরা তখন খুশিকে নিয়ে তাদের আস্তানায় যায়, সেখানে গিয়ে খুশিকে তারা মেরে ফেলবে। ঠিক তখনই সেখানে বিক্রম চলে আসে এবং সব কয়টাকে আচ্ছা মতো মারতে থাকে। বেশ অনেকক্ষণ ফাইট করার পরেই বিক্রম তাদের হাত থেকে খুশিকে ছাড়াতে সফল হয়, কিন্তু জোসেফ তো এই খবর শুনে তার লোকেদের উপর অনেক বেশি রেগে যায়। তো এরপরই এদিকে প্রীতিকে দেখানো হয়, সে খুশির মাথায় হাত দিয়ে দেখে যে তার তো অনেক বেশি জ্বর। এটা দেখেই সে রেগে মেগে বিক্রমের কাছে আসে। প্রীতের পর তাকে বলে যে তার আসলে বিক্রমের উপর ভরসা করাই উচিত হয়নি। শুধু তার না, তার সাথে সাথে অনুরাগ এবং পল্লবীরও তার উপর বিশ্বাস করা একদমই উচিত হয়নি। তারা তো তাকে বলতো যে যদি কখনো খুশির কোনো সমস্যা হয় তাহলে সবার আগে নাকি বিক্রম এগিয়ে আসবে, কিন্তু বিক্রম তো শুধু নিজেকে চেনে, তার আর কারো প্রতি কোনো টান নেই। তো এইসব কথা শুনে বিক্রমের অনেক বেশি খারাপ লাগে আর তখনই সে প্রীতিকে সরি বলে খুশির কাছে যায় আর তাকে গিয়ে জড়িয়ে ধরে। সে বুঝতে পারে সে খুশিকে অবহেলা করেছে। তো এরপর থেকে বিক্রম খুশির অনেক বেশি যত্ন নিতে থাকে, তাকে সে আর নিজের বোঝা মনে করে না, বরং তাকে ভালোবেসে তার খেয়াল রাখতে শুরু করে। তো তাদের এমন বন্ডিং দেখে তো প্রীতিও অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর থেকে তারা তিনজন মিলে খুব ভালোভাবেই সময় কাটাতে থাকে। তখনই একদিন তারা পার্কে যায়, তখন প্রীতির কাছে তার ফিয়ন্সে কার্তিকের কল আসে। সে তার সাথে কথা বলতে থাকলে বিক্রম সেখানে খুশিকে নিয়ে খুব মজা করতে থাকে। তবে সেই সময় তার গায়ে ধাক্কা লেগে তার ফোন পড়ে যায়। তখনই প্রীতি বিক্রমকে বলে সে এটা কি করলো, তার কি কোনো আইডিয়া আছে যে কার্তিককে কনভিন্স করতে তার কত কষ্ট করা লাগছে। তখন বিক্রম তাকে বলে যে এত কষ্ট হলে সে কার্তিককে ছেড়ে দিক, দুনিয়াতে কি ছেলের অভাব আছে নাকি? এমন অনেক ছেলেই আছে যারা বিয়ে করে নিজের জীবন বরবাদ করতে রাজি হয়ে বসে আছে। তো এটা শুনে তো প্রীতি তাকে বলে যে শোনো, ওয়াদা নামেরও একটা জিনিস আছে, সে বা তার পরিবারের কেউ যদি কাউকে ওয়াদা করে তাহলে তারা সেটা কখনোই ভাঙে না। তখন বিক্রম তাকে বলে যে সে যেন তাকে ওয়াদা করে যে সে আর কখনো তার সামনে ওয়াদা নিয়ে কোনো কথা বলবে না। এটা শুনেই তো প্রীতি খুবই বিরক্ত হয় আর খুশিকে তার কাছ থেকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপরই দেখানো হয় প্রীতি তার একজন ক্লায়েন্টের কাছে তার ডিজাইন দেখাচ্ছিল, কিন্তু তখনই তার ক্লায়েন্ট তাকে বলে যে তার এখনো অভিজ্ঞতার কিছুটা কমতি আছে, এটা বলেই সে ওখান থেকে চলে যায়। প্রীতির তো এটা শুনে মনটাই খারাপ হয়ে যায়। এরপরই দেখানো হয় বিক্রম তাদের বাসার সিলিং এর কিছু কাজ করছিল, তখনই নিজে থেকে খুশি তার উপর তদারকি করতে থাকে। সে তাকে বলে যে তাকে তার বস হওয়ার কোনো প্রয়োজন নেই।
তখন তো খুশি রেগে গিয়ে মই নাড়াতে শুরু করে দেয়। বিক্রম তো এটা দেখে চিৎকার করতে থাকে, আর তার এমন চিৎকার শুনে দ্রুত সেখানে প্রীতি চলে আসে। কিন্তু প্রীতি এমন ভাবে সেখানে এসেছিল যে বিক্রম তো তাকে দেখে আপনা আপনি মই থেকে পড়ে যায়। এরপরই তো সে হাতে অনেক ব্যথা পায়। তো এর কিছুক্ষণ পরই তার মা তাকে ভিডিও কল দেয় আর তাকে জিজ্ঞেস করে তার হাতে কি হয়েছে আর কিভাবে হয়েছে সেটাও জানতে চায়। বিক্রম তখন তাকে বলে যে সে খুশির সাথে ছিল, কিন্তু তারপর কিছু একটা দেখে তার মাথা ঘুরে যায়, তাই সে উপর থেকেই পড়ে যায়। প্রীতি তো তখন তাকে এগুলো বলতে মানা করে। তো এরপরই বিক্রমের মা বিক্রমকে বলে যে তার একা সবকিছু সামলাতে অনেক কষ্ট হচ্ছে, তাই না? তার চিন্তার কোনো কারণ নেই, সে এখান থেকে তার জন্য অভিকে পাঠিয়ে দিচ্ছে। তো পরদিনই দেখা যায় অভি সেখানে চলে আসে। সে ছিল আর এক পাগল। সে তো সারাক্ষণ ভিডিও করতে থাকে এবং তা আপলোড করতে থাকে। মোট কথা সে একজন ইনফ্লুয়েন্সার ছিল। তো সে এসে তো শুধু সবকিছুর ভিডিওই করতে থাকে, আর যার জন্য বিক্রম আর প্রীতি তো অনেক বেশি বিরক্ত হয়ে যায়, কিন্তু তারা তাকে কিছু বলতেও পারে না। যাক, তো এরপরই দেখানো হয় যে বিক্রম, অভি আর প্রীতি মিলে অনুরাগের বাসার স্টোর রুম পরিষ্কার করতে থাকে। তখনই খুশি এসে বিক্রমের কাছে একটি ডায়েরি দেয়, আর এই দেখে অভি যখন একটি বক্স নিয়ে যাচ্ছিল তখনই তার হাত থেকে ভুল করে বক্সটি পড়ে যায়। সেখানে বেশ কিছু কাগজপত্র ছিল। প্রীতি তখন পড়ে যাওয়া কাগজপত্র তুলতে গেলে সেখানে একটি নোটিশ দেখতে পায়, যেখানে লেখা ছিল যে অনুরাগ তার রেস্টুরেন্টের জন্য তার এই বাসা বন্ধক রেখে ব্যাংক থেকে লোন নিয়েছে, আর তা যদি সে পরিশোধ করতে না পারে তাহলে এই বাসা ব্যাংক নিলামে তুলবে। তো এটা শুনে তো তখন বিক্রম বলে যে তাহলে তো এখন তাদের রেস্টুরেন্টে যাওয়ার সময় এসে গেছে। তো এরপরই তারা সেই রেস্টুরেন্টে যায়, কিন্তু সেখানে গেলে সে দেখে যে রেস্টুরেন্টের কর্মচারীরা তাদের দিকে রাগান্বিত হয়ে তাকিয়ে আছে। তো ঠিক এরপরই সেখানে জোসেফ আসে এবং তাদেরকে বলতে থাকে যে তাদের তাহলে ফাইনালি এখানে আসার সময় হয়েই গেছে। প্রীতি তখন তাকে বলে যে তারা এই কোর্টের নোটিশ নিয়ে কথা বলতে এসেছে। তখন জোসেফ তাদের বলে যে সে অনুরাগকে ব্যাংক থেকে লোন নিতে মানা করেছিল, কিন্তু রেস্টুরেন্ট বাঁচানোর জন্য সে তার বাড়ি বন্ধক রেখে অনেকগুলো টাকা লোন নেয়, আর এইদিকে তাদের এই রেস্টুরেন্ট 6 মাস ধরে বন্ধ রয়েছে। তো তখনই বিক্রম রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখতে থাকে। তখন সে একটা জায়গায় তার আর অনুরাগের নাম দিয়ে বানানো একটি লোগো দেখতে পায়। এই লোগোটি অনুরাগ তাদের কলেজ লাইফে বানিয়েছিল, আর এটা সে এখানেও রেখেছে। এটা দেখে তো সে আবারও ইমোশনাল হয়ে পড়ে। সে বুঝতে পারে অনুরাগ তাকে কতটা ভালোবাসতো। তো আবারও দেখানো হয় প্রীতি আর জোসেফকে। জোসেফ বলে যে রেস্টুরেন্টের লোনের টাকা তারা সঠিক সময়ে শোধ করতে না পারলে অনুরাগের বাড়িটি ব্যাংক নিয়ে নিবে, কিন্তু খুশির জন্য ওই বাড়িটি হলো শেষ সম্বল। তাই জোসেফ নিজেই সেই লোন শোধ করে দিবে, কিন্তু তার বদলে তাকে রেস্টুরেন্টের পুরো শেয়ার দিতে হবে। এটা শুনে তো প্রীতি তখন তাকে বলে যে তারা এই বিষয়ে ভেবে তাকে জানাবে। তো এরপরই তারা বাসায় আসতে থাকে। তখন রাস্তায় প্রীতি জোসেফের ব্যাপারে বিক্রমকে বলে যে তার কাছে এই লোককে একদমই সুবিধার বলে মনে হয়নি। সে তো অনুরাগের রেস্টুরেন্ট পুরোপুরি নিয়ে নেওয়ার জন্য তাদেরকে লোনের ভয় দেখাচ্ছে। তাই কেননা তারা এখন রেস্টুরেন্টটা রিডেকোরেট করে আবারও চালু করুক, আর তারপরে রেস্টুরেন্ট থেকে টাকা কামিয়ে তা দিয়ে তারা ব্যাংকের লোন শোধ করে দিবে। তখন বিক্রম বলে যে হ্যাঁ, তারা তো এটা করতেই পারে। তখন আবার প্রীতি বলে কিন্তু রেস্টুরেন্ট চালানো তো এতটাও সহজ না। তখন বিক্রম তার কনফিউশন দূর করার জন্য খুশির সামনে দুটো আঙুল রাখে এবং তাকে একটি চুজ করতে বলে। খুশি তখন রেস্টুরেন্ট ওপেন করার আঙুল চুজ করে। এতে তো তারা সবাই অনেক বেশি খুশি হয়ে যায়, আর এভাবেই বিক্রম প্রীতির মনে সাহস যোগায়। পরদিনই তারা রেস্টুরেন্টে যায় এবং জোসেফকে বলে যে তারা এই রেস্টুরেন্টটা রিওপেন করবে। তখন জোসেফ তাদের বলতে থাকে যে তাদের হাতে কি এত সময় আছে নাকি। তখন প্রীতি তাকে বলে যে আসলেই তাদের হাতে অনেক কম সময়, এজন্য তারা সেদিন থেকেই রেস্টুরেন্টের ডেকোরেশনের কাজ শুরু করে দেয়। সবাই মিলে একসাথে অক্লান্ত পরিশ্রম করে রেস্টুরেন্টটিকে খুব সুন্দরভাবে ডেকোরেট করে। এরপরই প্রীতি ঠিক করে যে তারা রেস্টুরেন্ট ওপেন করার আগে কিছু প্রমোশনাল শুট করবে, কিন্তু শুটিং এর দিন দেখা যায় যে সেখানে মেইন মডেল আসেনি। এটা আসলে জোসেফেরই কাজ ছিল, সে ইচ্ছে করেই এসব করছিল। তো প্রীতি তখন কি করবে না করবে তাই নিয়ে চিন্তায় পড়ে যায়। ঠিক তখনই সেখানে অভি আসে এবং তাকে বলে যে তার কাছে অনেক ভালো একজন মডেল আছে। এটা বলেই সে সেখানে বিক্রমকে ডেকে আনে। এরপরই বিক্রম শুটিং করতে শুরু করে। সে তো অনেক ভালোভাবেই সব করছিল, কিন্তু এরপর যখন তার কো অ্যাক্ট্রেসকে হাক করার সময় আসে তখন কেন যেন সে প্রীতির সামনে এটা করতে পারছিল না। কিন্তু এটা দেখে তো প্রীতি তার উপর অনেক বেশি রেগে যায় এবং তাকে বলে যে সারাক্ষণ যেই ছেলে মেয়েদের পেছনে আঠার মতো লেগে থাকে সে এখন একটি মেয়েকে হাক করতে পারছে না। তো এরপরই সে বিরক্ত হয়ে তাকে বয়স্ক লোক সাজিয়ে শুটিং কমপ্লিট করে। তখন জোসেফ তাদেরকে এত ভালো করে সবকিছু করতে দেখে অনেক বেশি জ্বলতে থাকে। এরপরই সে তার লোকেদের দিয়ে রেস্টুরেন্টের কিচেনের চুলা অন করে দেয়,
আর সেদিকে একটা বল ফেলে খুশিকে পাঠায় এবং বাইরে দাঁড়িয়ে খুশির চিৎকার করার অপেক্ষা করতে থাকে। বুঝুন এই লোক কতটা শয়তান। কিন্তু তখনই দেখা যায় যে কিচেনের ভেতর থেকে বিক্রম খুশিকে নিয়ে বের হয়। তো এরই কিছুক্ষণ পর সেখানকার শেফ বাইরে বেরিয়ে এসে বলে যে তাদের তো গ্যাস শেষ হয়ে গেছে। এটা তো সে তাদেরকে আগের রাতেই বলল। আর ঠিক এই কারণেই খুশির কিচ্ছু হয় না, কারণ সিলিন্ডারে তো গ্যাসই ছিল না। অর্থাৎ জোসেফের এই পরিকল্পনাও ভেস্তে যায়। তো এরপরই আসে রেস্টুরেন্টের ওপেনিং এর ডেট। সেদিন প্রীতি অনেক সুন্দর করে সাজে। বিক্রম তো তখন তার থেকে চোখই সরাতে পারে না, সে তো তাকে মুগ্ধ হয়ে দেখতে থাকে। যাক, তো এরপরই তারা সবাই মিলে রেস্টুরেন্টে এসে অনেক মজা করে আর রেস্টুরেন্টটা নতুন করে ওপেন করে। সবার তো এই রেস্টুরেন্টটা খুব পছন্দ হয়েছিল। তো এরপরই রাতে দেখানো হয় যে বিক্রম অনুরাগের বানানো সেই লোগোর সামনে বসে একা একাই ড্রিঙ্ক করছিল আর অনুরাগের কথা সে অনেক মনে করছিল। তখনই বিক্রমের কাছে তার বন্ধু বিশাল আসে এবং তাকে জিজ্ঞেস করে তার কি হয়েছে। বিক্রম তখন তাকে বলে যে অনুরাগ চলে যাওয়ার পর সে অনেক বেশি একা হয়ে গিয়েছিল, কিন্তু প্রীতি তার জীবনে আসার পর থেকে তার কোনো ব্যাপার নিয়ে তেমন কোনো চিন্তাই হয় না, আর সে তো এখন প্রীতিকে ভালোও বেসে ফেলেছে। তো তখনই আমাদেরকে প্রীতিকে দেখানো হয়। দেখা যায় তার কাছে কার্তিকের মেসেজ আসে এবং সে তাকে বলে যে সে তার কাছে লন্ডনে আসছে। তো এই মেসেজ দেখে তো প্রীতি অনেক বেশি হয়রান হয়ে যায়। আবারও তখন বিক্রমকে দেখানো হয়, সে বিশালের সাথেই কথা বলছিল। ঠিক তখনই সেখানে বিক্রমের কাছে জোসেফ চলে আসে। বিক্রম তো তখন তাকে দেখে অনেক বেশি রেগে যায়, কারণ সে এটা খুব ভালো করেই বুঝতে পেরে গিয়েছিল যে জোসেফ আসলে খুশিকে মারতে চায় এই রেস্টুরেন্ট নিজের করে পাওয়ার জন্য। এর জন্য তো তখন বিক্রম জোসেফ এবং তার লোকেদেরকে অনেক বেশি মারধর করতে থাকে। এরপরই সে মাতাল হয়ে বলে যে সে এখন প্রীতির কাছে গিয়ে তার মনের কথা জানাবে। দেখা যায় সে সত্যি সত্যি প্রীতির কাছে চলে আসে এবং তাকে বলে যে প্রীতি তাকে ভালো মানুষ হতে শিখিয়েছে, এর জন্য সে তাকে কিছু বলতে চায়। কিন্তু সে প্রীতিকে কিছু বলবে তার আগেই সেখানে প্রীতির ফিয়ন্সে কার্তিক চলে আসে। এটা দেখে তো বিক্রম তখন সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। পরদিন সকালে যখন বিক্রমের জ্ঞান ফিরে আসে তখন দেখা যায় কার্তিক তার জন্য চা বানিয়ে নিয়ে আসে, কিন্তু বিক্রম তো তখনও তাকে নিয়ে অনেক বেশি বিরক্ত ছিল। যাক, তো এরপর দেখানো হয় কার্তিক আসলে খুব ভালো মানুষ ছিল, এজন্য সে প্রীতির বিভিন্ন কাজে তাকে সাহায্য করতে থাকে। কিন্তু তখন তাকে আর প্রীতিকে একসাথে দেখে তো বিক্রম অনেক বেশি জেলাস ফিল করতে থাকে। তার তো এসব সহ্যই হচ্ছিল না, আর তখন সে নিজেই নিজের বড়াই করতে থাকে, বলতে থাকে যে সেও অনেক কাজ করেছে, অনেকভাবে প্রীতিকে সাহায্য করেছে। তো এরপরই দেখানো হয় কার্তিকের একটি কল আসে, তাই সে কথা বলার জন্য বাইরে চলে যায়। আর তখনই সে দেখে তাদের পাশের বাসার মেয়ে অর্থাৎ স্মিতার হলুদের প্রোগ্রাম চলছে। তখন তো কার্তিক এটা দেখেই প্রীতির কাছে জিজ্ঞেস করে যে তাদের প্রতিবেশী তাদেরকে তাদের প্রোগ্রামে ইনভাইট করেনি। তখন প্রীতি তাকে বলে যে হয়তো তারা প্রতিবেশীদের নিয়ে অত বেশি ভাবে না, এর জন্যই তাদেরকে ইনভাইট করেনি। কিন্তু তখনই কার্তিক নিজ থেকে স্মিতাদের বাসায় যায়। বিক্রমও তখন উকি দিয়ে স্মিতাদের বিয়ের প্রোগ্রাম দেখতে থাকে। তাকে দেখেই তো স্মিতার বাবা অনেক রেগে যায়, আর তার কিছুক্ষণ পরেই সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে, কারণ সে তো তাকে আগেও দেখেছিল যে তার মেয়ের সাথে সময় কাটিয়ে বের হয়েছিল। সেটা মনে করেই সে এখন এত রেগে যায় যে অজ্ঞানী হয়ে পড়ে। বিক্রম তো তখন এটা দেখে উল্টো দিকে দৌড়াতে থাকে। এদিকে কার্তিক একজন ডক্টর ছিল, তাই সে স্মিতার বাবাকে ঠিক করে দেয়। ঠিক তখনই তার জ্ঞান ফিরলে সে কার্তিকের উপর অনেক বেশি খুশি হয় এবং তাকে আর তার বন্ধুদেরকে স্মিতার বিয়েতে ইনভাইট করে। এরপরই দেখানো হয় যে প্রীতি কার্তিককে নিয়ে তাদের রেস্টুরেন্ট দেখানোর জন্য আসে, কিন্তু তখন সে জোসেফের হাতে পায়ে মুখে আঘাতের চিহ্ন দেখে তাকে জিজ্ঞেস করে যে তার কি হয়েছে। জোসেফ তখন বলে যে সে আসলে সিঁড়ি থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। তো তখনই বিক্রমকে দেখানো হয়, সে রেস্টুরেন্টেও প্রীতি আর কার্তিককে একসাথে দেখে অনেক বেশি কষ্ট পেতে থাকে। পরদিনই দেখানো হয় বিক্রম, কার্তিক, প্রীতি এরা সবাই মিলে স্মিতার সঙ্গীতের প্রোগ্রামে যায় এবং সেখানে গিয়ে অনেক ডান্স করতে থাকে। কিন্তু এখনো পর্যন্ত স্মিতা বিক্রমের উপর অনেক বেশি রেগেছিল। তো তখনই প্রীতি স্মিতা এবং বিক্রমকে একে অপরের সাথে অদ্ভুত আচরণ করতে দেখতে পায়, আর এটা দেখেই তো সে বুঝতে পারে যে নিশ্চয়ই এদের মধ্যে কিছু একটা হয়েছিল। তো পরদিনই দেখানো হয় যে স্মিতা তার উডবি হাজবেন্ডের সাথে শপিং করার জন্য যায়, কিন্তু সে যখন চেঞ্জিং রুমে যায় তখনই সেখানে বিক্রম তার কাছে আসে এবং তাকে বলে যে তার উপর কেন রেগে আছে সে আগেরবার যা করেছিল
তার জন্য সে অনেক বেশি সরি, আর এরপর থেকে সে কখনো তার চেহারাও তাকে দেখাবে না। তো তাদের এই কথাবার্তা তখন বাইরে থেকে স্মিতার ফিয়ন্সে শুনে নেয়, আর সে তো তখন অনেক বেশি রেগে যায়। অর্থাৎ বিক্রম আবারও স্মিতাকে সমস্যায় ফেলে দিল। এরপরই দেখা যায় বিক্রম তো বিপদ দেখে তাড়াতাড়ি করে বাসায় চলে আসে, কিন্তু তার কিছুক্ষণ পরই সেখানে স্মিতা আসে এবং তাকে মারতে থাকে। সে তাকে বলে যে সে প্রত্যেকবার তাকে বিপদে ফেলে দিয়ে উধাও হয়ে যায়। তো এভাবে মারামারি করতে করতে এক পর্যায়ে বিক্রমের জামা কাপড়ই খুলে যায়, আর ঠিক তখনই সেখানে প্রীতি এবং কার্তিক চলে আসে। আর তাদেরকে এই অবস্থায় দেখে তো তারা হয়রান হয়ে যায়। তারা তো এটা মনে করে যে তারা দুজন হয়তো ঘরের মধ্যে কোনো উল্টোপাল্টা কিছু করছিল, এজন্যই সে বিক্রমের উপর অনেক বেশি রেগে যায় এবং তাকে বলে যে বাসায় একটি ছোট বাচ্চা থাকে, তার সামনে সে কিভাবে এগুলো করতে পারে, তাই সে যেন এই বাসা থেকে এক্ষুনি বেরিয়ে যায়। বিক্রম তখন তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু প্রীতি তো তার কোনো কথাই শোনে না, যার জন্য শেষ পর্যন্ত বিক্রমকে সেই ঘর ছেড়ে চলেই যেতে হয়। সে তার ব্যাগ গুছিয়ে সেখান থেকে বের হবে, তখনই সেখানে চাইল্ড অফিসার চলে আসে। বিক্রম তখন আবারও ঘরের মধ্যে ঢুকে পড়ে। তো এরপরই চাইল্ড অফিসার তাদেরকে বলে যে খুশির বাবা মার অনেক ইচ্ছা ছিল যে তারা খুশিকে একটি ফেস্টিভ্যালে নিয়ে যাবে। তো এখন যেহেতু তারা খুশির খেয়াল রাখছে, তাই তাদের উচিত খুশিকে নিয়ে সেই ফেস্টিভ্যালে যাওয়া। প্রীতি আর বিক্রম তো তখন এই কথায় রাজি হয়ে যায়। এরপর প্রীতি, বিক্রম এবং কার্তিক মিলে খুশিকে নিয়ে ট্রেনে করে সেই লোকেশনে যায়। সেখানে গেলে স্টেশনে তাদের সাথে একটি মেয়ে দেখা করতে আসে। মেয়েটির নাম হলো সোনিয়া। তো সে এসেই তাদেরকে বলে যে সে হলো তাদের ট্যুর গাইড। তো এরপর তারা সবাই মিলে গাড়িতে করে যেতে থাকলে পথে সোনিয়া বিক্রমের সাথে বেশ ফ্লার্ট করতে থাকে। বিক্রম তো তখন অনেক বেশি অকওয়ার্ড ফিল করছিল। তো এরপরই তারা একটা জায়গায় খেতে যায়। সেখানে গিয়ে খাবার খেতে খেতে হঠাৎ করেই প্রীতির হিচকি আসতে শুরু করে। ঠিক তখনই দেখা যায় খুশি তাকে দেখে মা বলে ডাকে, আর এটা শুনেই তো প্রীতি তখন অনেক বেশি খুশি হয়ে যায়, আর তার হিচকিও যেন কোথাও উধাও হয়ে যায়। তো এটা দেখে বিক্রমও খুশির কাছে যায় এবং তাকে বলে যে প্রীতি যদি তার মায়ের মতো হয় তাহলে বিক্রমও তো তার বাবার মতো, তাই না? তাহলে সে তাকে একটু বাবা বলে ডাকুক। কিন্তু সে অনেকবার করে বললেও খুশি তো তাকে কোনোভাবেই বাবা বলে ডাকে না, যার জন্য বিক্রমের অনেক বেশি মন খারাপ হয়ে যায়। এরপরে গাড়ি চালাতে চালাতে তার মাথায় একটি বুদ্ধি আসে। সে হিচকে আসার অ্যাক্টিং করতে থাকে। তার মনে হয় যে এটা করলে হয়তো খুশি তাকে বাবা বলে ডাকবে, কেননা সে তো প্রীতিকেও তার হিচকে আসার সময় মা বলে ডেকেছিল। কিন্তু এটা করতে থাকলে তখনই হঠাৎ ওই সোনিয়া মেয়েটা তাকে কিস করে বসে, আর বিক্রম তো এটা দেখে খুবই আশ্চর্য হয়ে যায়, আর তার হিচকিও আপনা আপনি চলে যায়। আর সেখানে থাকা প্রীতি আর কার্তিকও এই ব্যাপারটা দেখে হা হয়ে যায়। যাক, তো এরপরই তারা একটা হোটেলে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে যে সেখানে তো মাত্র আর 2টি রুম খালি ছিল। তখন কার্তিক বলে যে সে প্রীতির সাথে এক রুমে থাকতে পারবে। বিক্রমের তো এটা একদমই ভালো লাগে না, কিন্তু তখনই দেখা যায় প্রীতি কার্তিকের সাথে রুম শেয়ার করে থাকার জন্য রাজি হয়ে যায়। বিক্রমেরও তো তখন আর কিছুই করার থাকে না, বেচারাকে চুপচাপ সবকিছু মেনে নিতে হয়। তো এরপরই তারা নিজেদের রুমে চলে যায়। কার্তিক তখন প্রীতিকে বলে যে সে তার বাবা মাকে খুশির ব্যাপারে মানিয়ে নিবে, সে যেন কোনো চিন্তা না করে, সে তার সাথে খুশিকে রাখতে রাজি। এটা শুনেই তো প্রীতি তখন অনেক বেশি খুশি হয়ে যায়। এদিকে বাইরে বসে তখন বিক্রম অনেক চিন্তা করতে থাকে। সে ভাবতে থাকে যে ভেতরে কার্তিক আর প্রীতি না জানি কি করছে। আসলে সে রুম পায়নি, তাই বাইরেই ছিল। তো তখনই দেখা যায় সোনিয়া তাকে চিন্তা করতে মানা করে এবং তাকে একটি মেয়েদের পার্টিতে নিয়ে যায়। সেখানে গিয়ে তো বিক্রম মেয়েদের মাঝে অনেক মজা করতে থাকে, কারণ তার তো এসবই পছন্দ ছিল। অনেকদিন পর এরকম পার্টিতে এসে সে বেশ এনজয় করে, কিন্তু এরপরই দেখা যায় সে হোটেলের সামনে মাটিতে পড়ে আছে। ঠিক তখনই তার কাছে কার্তিক আর প্রীতি আসে এবং তারা এসে বিক্রমকে বলে যে সোনিয়া একজন ঠকবাজ মেয়ে, সে তাদেরকে বোকা বানিয়ে তাদের সব জিনিসপত্র নিয়ে চলে গেছে। তো এটা শুনে তো বিক্রম একদমই অবাক হয়ে যায়। সে তো বুঝতেই পারেনি একটা মেয়ে তাকে এভাবে ঠকিয়ে চলে যাবে। যাক, তো এর পরদিনই তারা টাকা পয়সা ছাড়াই হট এয়ার বেলুন ফেস্টিভ্যালের দিকে যেতে থাকে। তো তখন তারা বুঝতে পারে না যে তারা ফেস্টিভ্যালে কি করে যাবে, কিন্তু সেই সময় তারা একটা ভ্যান আসতে দেখতে পায়, আর তাদেরকে থামালে সেই ভ্যানে থাকা বৃদ্ধ দম্পতি তাদের অবস্থা দেখে তাদেরকে বেলুন ফেস্টিভ্যালে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে যায়, কারণ তারাও সেখানেই যাচ্ছিল। তো সেখানে যাওয়ার পরে সেই দম্পতির একজন বিক্রমের কাছে আসে এবং তার কাছে জিজ্ঞেস করে যে প্রীতি তার কে হয়। বিক্রম তখন তাকে মিথ্যা কথা বলে এবং বলে যে প্রীতি হলো তার ওয়াইফ।
এবং তাদের সাথে আসা কার্তিক হলো তাদের চাকর। যাক, তো এরপরই রাতের বেলা বিক্রম খুশির অনেক ভালো করে খেয়াল রাখতে থাকে। এরপর সকালে যখন তারা খুশিকে নিয়ে সেই ফেস্টিভ্যালে যায়, তখন সেই বৃদ্ধ দম্পতি বিক্রম আর প্রীতিকে খুশির এত খেয়াল রাখতে দেখে এইটা মনে করে যে তারা অনেক ভালো একটা কাপল, আর এর জন্য তারা খুশি হয়ে তাদেরকে হট এয়ার বেলুনের টিকিট দিয়ে দেয়। তারা তো তখন খুশির সাথে সেখানে গিয়ে অনেক বেশি মজা করে। তো এরপরই যখন তারা সেখান থেকে চলে যাচ্ছিল, তখন কার্তিক প্রীতিকে কিছু কথা বলতে থাকে। বিক্রম এসে তার মধ্যে অন্য কথা বলতে শুরু করে। এটা নিয়ে তো কার্তিক তখন অনেক বেশি রেগে যায় এবং বিক্রমকে কথা শোনাতে শুরু করে। সে বলে যে বিক্রমের দায়িত্বহীনতার জন্যই আজ তাদেরকে এত বড় একটা বিপদে পড়তে হয়েছে, কিন্তু বিক্রমের তো এতে কিছুই যায় আসছে না। তো বিক্রম তখন চুপ করে তার কথা শোনে, কারণ তার যে ভুল হয়েছে তা সে খুব ভালো করেই বুঝতে পারছে। তো এর জন্য সে নিজেকে পুরোপুরি পাল্টানোর চেষ্টা করে। বাসায় আসার পর থেকেই সে নিজেকে পাল্টানোর সম্পূর্ণ চেষ্টা করতে শুরু করে দেয়। তাছাড়া সে সকালে তাড়াতাড়ি উঠে রেডি হয়ে জবও খুঁজতে বেরিয়ে পড়ে। তাকে এভাবে চেঞ্জ হতে দেখে তো প্রীতি অনেক বেশি খুশি হয়। এরপরই দেখানো হয় যে বিক্রম তার চাকরিও পেয়ে গেছে। এর জন্য সে খুশির জন্য একটা গিফট কিনে নিয়ে আসে, কিন্তু বাসায় এসে দেখে সেখানে তো খুশির নানা নানি চলে এসেছে। আসলে তারা এসেছিল খুশিকে এখান থেকে নিয়ে যেতে। এটা দেখে তো বিক্রমের অনেক খারাপ লাগে। সে অনেক বেশি ভেঙে পড়ে আর তাদেরকে বলে যে তারা তার থেকে খুশিকে এভাবে নিয়ে যেতে পারে না। তখনই প্রীতি বিক্রমকে বোঝায়। সে তাকে বলে যে এটাই তো হওয়ার ছিল, খুশি তো তাদের সাথে আজীবন থাকতে পারতো না, আর তাছাড়া তাদের 4 মাসও কমপ্লিট হয়ে গেছে। তো বিক্রম তখন বুকের উপর পাথর রেখে খুশিকে তার নানা নানির সাথে যেতে দিতে রাজি হয়ে যায়। এরই কিছুদিন পর দেখানো হয় যে কার্তিক আর প্রীতিও ইন্ডিয়ায় চলে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। তো এভাবে এক এক করে সবাই বিক্রমকে ছেড়ে চলে যেতে থাকলে বিক্রমের আরো বেশি খুশির কথা মনে পড়তে থাকে। তখন আমরা খুশিকে দেখতে পাই, সেও তার নানা নানির সাথে থাকতে চাচ্ছিল না। এদিকে তখন প্রীতিকে দেখানো হয় তার বিয়ের প্রস্তুতি চলছিল, কিন্তু তখন শুধু সে সব জায়গায় খুশিকেই দেখতে পাচ্ছিল। এরপর দেখানো হয় বিক্রমের তো অনেক বেশি একা লাগে, এর জন্য সে লন্ডন থেকে ইন্ডিয়া ফেরত চলে আসে। অন্যদিকে তখন প্রীতিকে দেখানো হয় যে সে সব সময় খুশির পাশাপাশি বিক্রমকেও মনে করতে থাকে। সে আসলে বিক্রমকে ভালোবেসে ফেলেছিল। তো এরপরে বিক্রম বাসায় গিয়ে তার বাবা মাকে প্রীতির প্রতি তার ফিলিংস এর কথা জানিয়ে দেয় আর তাদেরকে বলে যে সে প্রীতি আর খুশিকে ছাড়া থাকতে পারছে না। তখন তার বাবা মা তাকে বলতে থাকে যে যদি তার কাউকে ভালো লাগে তাহলে সে যেন তার সেই ভালোবাসা পাওয়ার জন্য তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে। তারা আরো বলে যে বিক্রম যখন তাদের কাছে ছিল না তখন তারা তাকে অনেক বেশি মিস করেছে, কিন্তু তারা চায় না যে বিক্রমও এই একই অনুভূতির মধ্য দিয়ে যাক, তাই তার প্রীতির কাছে যাওয়া উচিত এবং তাকে তার মনের কথা জানানো উচিত। বিক্রমও তখন তার বাবা মার কথা শোনে, তাই সে খুশি আর প্রীতিকে তার কাছে নিয়ে আসার জন্য যায়। প্রথমে সে খুশির নানা নানির বাসায় যায়, কিন্তু সেখানে সবাই ঘুমিয়ে থাকলে সে খুশিকে নিয়ে চুপি চুপি চলে যেতে থাকে। তবে ঠিক তখনই খুশির নানা তাকে দেখে ফেলে আর তাকে আটকানোর চেষ্টা করলে খুশির নানি সেখানে চলে আসে আর বলে যে খুশিকে যদি কেউ খুশি রাখতে পারে তাহলে সেটা হলো বিক্রম আর প্রীতি, তাই সে যেন খুশিকে বিক্রমের সাথেই যেতে দেয়। খুশির নানাও তখন বুঝতে পারে আর তাকে খুশিকে নিয়ে যেতে দেয়। তো এরপরই বিক্রম তাদের জানায় যে সে প্রীতিকে অনেক ভালোবাসে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার বিয়ে হয়ে যাচ্ছে আর সে যদি এখন রওনা হয় তাহলে বিয়ে হওয়ার আগে সে সেখানে পৌঁছাতে পারবে না। এটা শুনেই খুশির নানা তার নিজস্ব হেলিকপ্টারে করে দ্রুত খুশি এবং বিক্রমকে প্রীতির কাছে পাঠায়। বিক্রম তো সেখানে গিয়ে প্রীতিকে বলে যে সে তাকে অনেক বেশি ভালোবাসে আর তাকে ছাড়া সে থাকতেও পারবে না। তো তখন এগুলো শুনে তো প্রীতির বাবা অনেক রেগে যায়। তবে সেই সময়ই কার্তিক এগিয়ে আসে এবং তাকে বলে যে বিক্রম অনেক ভালো একটা ছেলে, তার উচিত প্রীতিকে বিক্রমের হাতেই তুলে দেয়া। এই কথা শুনে তো প্রীতিও অনেক বেশি খুশি হয়, অর্থাৎ কার্তিকও বুঝতে পেরেছিল যে প্রীতিও বিক্রমকে ভালোবেসে ফেলেছে, তাই সে প্রীতির বাবাকে এই কথাটা বলে। কিন্তু দেখা যায় যে সেখানে হঠাৎ করেই ধামাকা হতে থাকে, যার জন্য সবাই ওখান থেকে দৌড়ে পালাতে থাকে আর এর মাঝেই খুশি একদম উধাও হয়ে যায়। তখন তো প্রীতি আর বিক্রম মিলে খুশিকে খুঁজতে থাকে। কিছুক্ষণ পরই বিক্রম খুশিকে খুঁজে পায়। সে একটি জায়গায় দাঁড়িয়ে অনেক বেশি কান্না করছিল। বিক্রম তখন খুশির কাছে দৌড়ে যায় এবং তাকে কোলে তুলে নেয়। তখন সেখানে প্রীতিও আসে। তারা এভাবেই যে কোনো সিচুয়েশনে খুশিকে আগলে রাখার চেষ্টা করবে আর এরপরই তারা তিনজন একত্রে এক পরিবার হয়ে আজীবন কাটানোর সিদ্ধান্ত নেয়। আর এরই সাথে এই গল্পটারও হ্যাপি এন্ডিং হয়। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আরেকটা কথা,
আপনার আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।